আচ্ছা, বিষ্ণুবাবুর খোকা কোথায় গেল? এইটা জানার জন্য গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে আমরা শুরু করি গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোথায় গেল। কোথায় গেল প্রশ্নটা যে বিষ্ণুবাবু পৃথিবীতে যত লোক আছে তাদের সকলের চেয়ে বেশিবার উচ্চারণ করেন, তাতে কোনো সন্দেহ নেই। বিষ্ণুবাবুর সঙ্গে ঘণ্টাখানেকের পরিচয় থাকলেই যে কোনো লোক বিনা দ্বিধায় এ বিষয়ে তাকে জোরালো সার্টিফিকেট লিখে দিতে রাজি হবে। কখন যে কোথায় রাখেন তার মিনিটে মিনিটে প্রয়োজনীয় জিনিসগুলো ভদ্রলোকের তা একেবারেই খেয়াল থাকে না। নাকে চশমা এঁটে চশমা খুঁজে বাড়িঘর তোলপাড় করে বেড়াবার মতো মানুষ আর কি। মফস্বলের শহর, বোধহয় সেই জন্য আজও গাড়ি চাপা পড়েননি। চাকরিটা যে তিনি কি করে বজায় রেখেছেন বাড়ির লোকে অবাক হয়ে তাই ভাবে। একটা কারণে বরাবরই সকলে তার কাছে রীতিমতো কৃতজ্ঞতা বোধ করে। সেটা হচ্ছে, আমার অফিস কোথায় গেল বলে আজ পর্যন্ত তিনি একদিনও হইচই কাণ্ড বাঁধিয়ে বসেনি। সেবার বর্ষার গোড়ায় বিষ্ণুবাবু 1 মাসের ছুটি নিলেন, সপরিবারে দেশে যাবেন। অফিসের কাজ করতে করতে হঠাৎ একদিন তার মনে হলো অনেক কাল ছুটি নেওয়া হয়নি, দেশেও যাওয়া হয়নি। তাড়াতাড়ি একটা দরখাস্ত লিখে দাখিল করে দিলেন। তারপর কথাটা ভুলে গেলেন। কথাটা মনে পড়ল দরখাস্তটা মঞ্জুর হবার খবর যেদিন এলো সেই দিন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, ওগো জিনিসপত্র গোছাও। এই যে গোছাই। যাওয়া হবে কোথায়? দেশে যাব, 1 মাসের ছুটি নিয়েছি। শুনে ভদ্রমহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বর্ষার সময় ছুটি নিয়ে দেশে যাওয়া, তাও আবার সেই দেশে যেখানে বাড়ির উঠোনে নৌকায় বসে ছিপ ফেলে মাছ ধরা চলে। কেবল তাই নয়, বিষ্ণুবাবুর ছোট ছেলেটির বয়স মোটে 6 মাস। এতটুকু ছেলে নিয়ে এত দূরের রাস্তা যাওয়া, ওই 12 মেশে বন্যার দেশে বাস করা, আরও যে একপাল ছেলে মেয়ে আছে দুরন্তের একশেষ, তাদের মধ্যে কোনটা জলে ডুবে মরবে ভগবান জানে। স্ত্রীর মুখ দেখে বিষ্ণুবাবু টের পেলেন কোনো একটা অন্যায় কাজ করে ফেলেছেন। অন্যায়টা কি করেছেন ঠিক বুঝতে না পারলেও স্থান ত্যাগ করাই ভালো মনে করলেন। গামছাটা কোথায় গেল বলে তিনি পালিয়ে গেলেন একেবারে উঠোনের কুয়াতলায়। অন্যমনস্কতার অপবাদ থাকলে মাঝে মাঝে দরকারের সময় সেটা মানুষের কাজেও লাগে, বলতে হবে বটে। ছোট খোকা খিদে কাঁদছিল, তাকে দুধ খাইয়ে দেশে যাওয়ার ব্যাপারটা ভালো করে বোঝবার জন্য স্বামীর খোঁজে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী আবিষ্কার করলেন কুয়ার কাছে দাঁড়িয়ে তিনি গায়ে তেল মাখছেন। স্নানের জন্য জল তুলে রেখে চাকর মাখনলাল সবিস্ময়ে তার নিরীক্ষণ করছেন। রাগের মধ্যেও বিষ্ণুবাবুর স্ত্রী না হেসে থাকতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, তেল মাখছ যে? দেখছো না চান করব? বিকেলে চান করার সময় গায়ে তেল মাখে নাকি? বিষ্ণুবাবু থতমত খেয়ে একবার স্ত্রীর মুখের দিকে একবার আকাশের দিকে তাকাতে লাগলেন। প্রতিবেশী উকিলবাবুর রান্নাঘরের পিছনে এই মাত্র সূর্য অস্ত গিয়েছেন। ওদিকের আকাশটা এখনও টকটকে লাল। আকাশের রং প্রতিফলিত হয়ে পড়ার জন্যই বোধহয় বিষ্ণুবাবুর মুখখানা বড় বেশি রকম লাল দেখাতে লাগলো। হঠাৎ তিনি করলেন কি, চাকর মাখনলালের গালে বসিয়ে দিলেন ঠাস করে এক চড়। বেটা, হা করে তাকিয়ে দেখছিস কি তখন থেকে? একবার বলতে পারলি না? এখন বিকেলবেলা, এখন তেল মাখবেন না বাবু? বিষ্ণুবাবুর হাতের চড় খেলে মাখনের লাগে, কিন্তু দুঃখ হয় না।
চাকরকে মারলেই একটু পরে বিষ্ণুবাবুর এমন গভীর অনুতাপ উপস্থিত হয় যে নিজের জরিমানা বাবদ তার হাতে গুঁজে না দেওয়া পর্যন্ত তিনি স্বস্তি পান না। বাবু রোজ কেন চট্টা চাপড়টা মারেন না বলেই বরং মাখনের মনে আফসোস হয়। দিন মহা সমারোহে যাত্রার আয়োজন হলো। বিষ্ণুবাবুর স্ত্রীর শরীরটা ভালো ছিল না, মনেও নানা রকম দুর্ভাবনা। তিনি ছাড়া সকলেরই উৎসাহ দেখা গেল প্রচণ্ড। কোথাও যাওয়ার সময় ঘনিয়ে এলেই বিষ্ণুবাবু মহাবিপদ বাঁধান। এটা কোথায় গেল, ওটা কোথায় গেল জিজ্ঞাসা করতে করতে সকলকে তো অতিষ্ঠ করে তোলেনি, আর নিজেরও প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়। যাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই তার চিরন্তন জিজ্ঞাসা আরম্ভ হলো। প্রথমেই হাঙ্গামা বাঁধালো চটি জুতো, টুথব্রাশ আর দাড়ি কামানোর সরঞ্জাম নিয়ে। অনেক খোঁজার পর জিনিস কটা পাওয়া গেল একটি গোছালো সুটকেসের ভেতরে। বিষ্ণুবাবু জিনিসপত্র গোছাতে স্ত্রীকে কাল একটু সাহায্য করেছিলেন। স্ত্রী প্রশ্ন করলেন, গাড়ি তো সেই সন্ধ্যের সময়, কাল এগুলো বাক্সবন্দি করার কি দরকার ছিল? প্রশ্নের কেউ জবাব দিতে পারে? বিষ্ণুবাবু চুপ করে রইলেন, কিন্তু সে কেবল কিছুক্ষণের জন্য। রওনা হওয়ার সময় যত ঘনিয়ে আসতে লাগলো তিনি ততই ব্যস্ত ও বিব্রত হয়ে পড়তে লাগলেন। এই জিনিসটা টানেন, ও বাক্সটা খোলেন, একে ধমকান, ওকে উপদেশ দেন, ঘর থেকে ও ঘরে যান, আবার ও ঘর থেকে এ ঘরে আসেন। স্বামীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী একেবারে হাঁপিয়ে উঠলেন। পাড়াতে সচকিত করে এক সময় বাড়ির সামনে থেকে ঘোড়ার গাড়ি ছাড়ল। স্টেশন প্রায় 3 মাইল তফাতে। টাইম টেবিলে ট্রেনের সময় দেখে বিষ্ণুবাবু 1.5 ঘন্টা আগে রওনা হয়েছেন। পাড়া ছাড়িয়ে বড় রাস্তায় পড়েই বিষ্ণুবাবু বললেন, আমার চুরুটের বাক্সটা কোথায় গেল? গাড়ি থামল এবং মাখনলাল নেমে ছুটল বাড়ির দিকে। বিষ্ণুবাবু নিজেই ভরসা দিয়ে বলেন, 7:30টায় গাড়ি, ঢের সময় আছে। মাখনলাল চুরুটের বাক্সটা নিয়ে এলে আবারও গাড়ি চলতে আরম্ভ করল। পথে বিষ্ণুবাবু আরও কয়েকবার কোথায় গেল বলে উঠলেন বটে, কিন্তু জিনিস কয়েকটি অপরিহার্য না হওয়ায় গাড়ি থামানো হলো না। মাখনলালকেও বাড়ি পাঠানো হলো না। স্টেশনে পৌঁছে দেখা গেল তাদের গাড়ি ছেড়ে গেছে 0.5 ঘন্টা আগে। বিষ্ণুবাবু রেগে বললেন, ছেড়ে গেছে বললেই হলো? টাইম টেবিলে টাইম দেখলাম 7:30টা। কোথায় গেল টাইম টেবিলটা? মাখনলাল তখন অনেক খুঁজে টাইম টেবিলটা আবিষ্কার করে বাবুর হাতে দিল। এইদিকে খোকার মা এতক্ষণ স্টেশনে কুলির সঙ্গে বোধহয় গাড়ির সময় সম্বন্ধে আলাপ করছিলেন। বললেন, ওটা দেখে আর কি হবে, ট্রেনের টাইম বদল হয়ে গেছে 1 মাসের ওপর। কোন বছরের টাইম টেবিল ওটা দেখো তো। রাত 11টার সময় আরেকটা ট্রেন আছে। ঠিক হলো সেই গাড়িতেই যাওয়া হবে। আকাশের দিকে তাকিয়ে বিষ্ণুবাবু তাড়াতাড়ি সপরিবারে ওয়েটিং রুমে গিয়ে আশ্রয় নিলেন। খানিক পরে নামল মুষলধারে বৃষ্টি। বিষ্ণুবাবুর স্ত্রী শান্তভাবে বললেন, শুভ দিনে শুভক্ষণে যাত্রা করেছি বটে। বিষ্ণুবাবু ভরসা দিয়ে বললেন, জোরে বৃষ্টি নামাই তো ভালো, কিছুক্ষণ বর্ষেই আকাশ সাফ হয়ে যাবে। অনেকক্ষণ বর্ষণের পর বৃষ্টির জোর কমল বটে, একেবারে কিন্তু থামল না। ছেলে মেয়েদের খিদেও পেয়েছে। কিছু খাইয়ে একটা বিছানা পেতে ওদের শুইয়ে দেবার পরামর্শটা বিষ্ণুবাবুই দিলেন। খাবার সঙ্গে আছে, কিন্তু খাবার জলের কুজো কোথায় গেল? আনা হয়নি। বিষ্ণুবাবু রেগে বললেন, কেন আনা হয়নি? একটা দরকারি জিনিস আনতে যদি তোমাদের মনে থাকে। যেখানে সেখানের জল খেয়ে এবার কলেরা হোক সবার। স্ত্রী জানালেন, বিষ্ণুবাবুর হুকুমেই ঘোড়ার গাড়ি থেকে শেষ মুহূর্তে জলের কুজোটি নামিয়ে রেখে আসা হয়েছে। এমনিই মালপত্র হয়েছে 1 গাদা,
তার উপরে কুজোর বোঝা বাড়াতে তিনি রাজি হননি। বিষ্ণুবাবু দমে গিয়ে বললেন, খাবার জলের কুজোটা নামাতে বলেছিলাম নাকি? যা হাঙ্গামা চলছে কদিন থেকে, মাথা কি ঠিক থাকে কারো? মাখন ছাতি মাথায় দিয়ে খাবার জল সংগ্রহ করে নিয়ে এলো। খাওয়ার পর ছেলে মেয়েদের সকলেই একে একে ঘুমিয়ে পড়ল। খোকাকে পাশে নিয়ে শুয়ে বিষ্ণুবাবুর স্ত্রীও একসময় ঘুমিয়ে পড়লেন। দরজার কাছে দেয়ালে ঠেস দিয়ে বসে মাখন ঝিমোতে লাগলো। বিষ্ণুবাবু ঢুলতে ঢুলতে মাঝে মাঝেই চমকে সজাগ হয়ে বলতে লাগলেন, ঘুমিও না, ঘুমিও না, সবাই মিলে ঘুমিও না। তুই যে বড় ঘুমাচ্ছিস মাখন। মাখন চমকে সাড়া দিতে লাগলো, আগে না বাবু, ঘুমাইনি। মাখনকে অবশ্য বেশিক্ষণ সাড়া দিতে হলো না। খানিক পরে বিষ্ণুবাবু নিজেই ঘুমিয়ে পড়লেন। মাখনও ঘুমিয়ে পড়তো, কিন্তু নিজের ভাগের খাবার খেয়ে বেচারির পেট ভরেনি। চুপি চুপি কিছু খাবার সংগ্রহের আশায় সে জেগে রইল। খাবার জোগাড় করে পেটটি ভরিয়ে আবার যে ঘুমের আয়োজন করতে যাবে, বছর তিনেকের একটি ছেলে জেগে কাঁদতে আরম্ভ করায় বিষ্ণুবাবুর স্ত্রী তাকে মাখনের কোলে ফেলে দিয়ে আবার শুয়ে চোখ বুজলেন। মাখনের আর ঘুম এলো না এবং জোর বৃষ্টির মধ্যে শুনতে পেল গাড়ি আসার প্রথম ঘন্টা। একটু চিন্তা করে বাবুর হাত ঘড়িটা দেখে মাখন বাবুকে ডেকে তুলল। তারপরেই বেঁধে গেল হইচই কাণ্ড। বিষ্ণুবাবু এক এক হ্যাচকা টানে এক একটি ছেলে মেয়ের ঘুম ভাঙিয়ে দাঁড় করিয়ে দিতে লাগলেন। কেবলই বলতে লাগলেন, ডাক ডাক কুলি ডাক, বেটাদের ডাক, বাঁধ বাঁধ, বিছানাপত্র বাঁধ, ফসকালো রে, এই গাড়িটাও ফসকালো। গাড়ি অপর দিকের প্ল্যাটফর্মে দাঁড়াবে, ওভারব্রিজ পার হয়ে যাওয়া চাই। এই বৃষ্টির মধ্যে এতগুলি ছেলে মেয়ে মোট বহর নিয়ে এটা সহজ কাজ নয়। গাড়ির প্রথম ঘন্টা যদিও কেবল পড়েছে, দিকের ঘড়িতে পার হয়ে গিয়েছে গাড়ির সময়। বিষ্ণুবাবু একেবারে ক্ষেপে যাবার উপক্রম করলেন। বিছানা গুটিয়ে সকলকে নিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে ওদিকের প্ল্যাটফর্মে পৌঁছানো গেল। এখনও ট্রেনের দেখা নেই। প্রচণ্ড একটা নিঃশ্বাস ফেলে বিষ্ণুবাবু বললেন, দাও খোকাকে আমার কাছে দাও। খোকা তো তোমারই কাছে। কি সর্বনাশ, খোকা কোথায় গেল? মাখন, তুই এখানে দাঁড়া ওদের নিয়ে, বলে ব্যাকুলভাবে বিষ্ণুবাবু সোজা লাইন ডিঙিয়ে ওয়েটিং রুমের দিকে ছুটলেন। তার স্ত্রীও প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে দিলেন লাইনে। ওয়েটিং রুম ফাঁকা। বিষ্ণুবাবু ধপ করে মেঝেতে বসে পড়লেন। কাতরভাবে বললেন, খোকা কোথায় গেল? কুলিরা নিশ্চয়ই চুরি করেছে। কুলিরা অতটুকু ছেলে চুরি করবে কেন? তাছাড়া কুলি দুটো বরাবর আমাদের সঙ্গেই ছিল। একটু দম নিয়ে দুজনে ফিরলেন। এবার গেলেন ব্রিজের ওপর দিয়ে, দুদিকে তাকাতে তাকাতে, যদি ফেলে গিয়ে থাকেন। কিন্তু কোথায় খোকা? খোকার চিহ্নও নেই কোথাও। ছেলেমেয়েরা কাঁদছে, মাখন তাদের আগলিয়ে রেখেছে। বিষ্ণুবাবুর স্ত্রীও কাঁদতে আরম্ভ করলেন। ব্যাপারটা যেমন ভয়ানক তেমনি আশ্চর্য। মাখন যখন সকলকে ডেকে তুললেন, খোকা তখন বিষ্ণুবাবুর স্ত্রীর পাশে শুয়ে আছে। তারপর কুলি ডাকা হলো, ছেলে মেয়েদের ডেকে তোলা হলো, বিছানা বাঁধা। এইসব হট্টগোলের মধ্যে একটা জ্যান্ত শিশু শূন্যে মিলিয়ে গেল। বিষ্ণুবাবুর স্ত্রী হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন, ওগো শুনছো? খোকার কান্নার মতন শুনতে পাচ্ছি আমি। কোথায় যেন খোকা কাঁদছে। বিষ্ণুবাবুরও মনে হচ্ছিল দুই একবার খোকার কান্না যেন অতি ক্ষীণভাবে দূর থেকে তার কানে ভেসে আসছে, কিন্তু ব্যাপারটা মনের ভুল বলে আমল দেননি। এবার স্ত্রীর সমর্থন পেয়ে বললেন, স্টেশনের আগাগোড়া আমি তন্ন তন্ন করে খুঁজব। মাখন, আমার টর্চটা কোথায় গেল? মাখন একটা বিছানা দেখিয়ে বললে, আগে ওর মধ্যে।
বিছানাটা ওয়েটিং রুমে পাতা হয়েছিল। টর্চ হাতে স্টেশনের প্রতি ইঞ্চি স্থান খুঁজে দেখবেন স্থির করে প্রচণ্ড অভিযানে যাবার আগে বড় বড় বীরদের যেমন মুখের ভাব হয় সেই রকম মুখ করে বিষ্ণুবাবু বললেন, টর্চটা বার কর। বিছানা খোলা হলো। টর্চটা অবশ্য পাওয়া যেত বিছানার মধ্যেই, কিন্তু খোকাকে আধমরা অবস্থায় তার মধ্যে থেকে পাওয়াতে কেউ আর টর্চের জন্য মাথা ঘামালো না। ভাগ্যে বিছানাটা তাড়াতাড়িতে আলগা করে বাঁধা হয়েছিল। ভাগ্যে খোকার মুখটা পড়েছিল ধারের দিকে। তবু আর কয়েক মিনিট দেরি হলে খোকা কোথায় গেল এই প্রশ্নের জবাব বোধহয় আর পাওয়াই যেত না। বিষ্ণুবাবু উঠে দাঁড়িয়ে মাখনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। শয়তান, আমি তোকে ফাঁসি কাটে লটকিয়ে ছাড়ব। বিষ্ণুবাবুর স্ত্রী বললেন, বিছানাটা গুটিয়েছিলে কিন্তু তুমি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি খোকা কোথায় গেল।